আচ্ছা, তো লিওন তোমাকে মনে হয় একদিন দেখাইছিলাম আমি। মনে করো আহ এইদিকে হচ্ছে একটা বল। মনে করো এই বলটা দুইটা ভাগে ভাগ করছি আমরা সমকোণে। ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার আহ থিটা ডিগ্রি আছে। তাহলে এদিকে কি উপাংশ হবে আর এদিকে কি উপাংশ হবে বলো তো? রাফি বলো। ভাই একটা কস থিটা একটা সাইন থিটা এটা। হ্যাঁ, একটা কস থিটা একটা সাইন থিটা, একটা হচ্ছে এফ কস থিটা, এটা হচ্ছে এফ সাইন থিটা। কোশ্চেন হলো এটা কেন এফ সাইন থিটা, এটা কেন এফ কস থিটা, এটা হচ্ছে কোশ্চেন। বলতে পারবা? নাকি আমি বলবো? না ভাই আমি পারবো না তো, মনে নাই। রাফি বলো। আচ্ছা, আমরা হচ্ছে যদি এরকম কল্পনা করি, মনে করি একটা ত্রিভুজ কল্পনা করি, ঠিক আছে? এটা হচ্ছে থিতা, আর এটা হচ্ছে অতিভুজ এফ। ঠিক আছে, এটাকে আমরা এক্স ধরি, এটাকে আমরা ওয়াই ধরি। তাহলে এখানে যদি আমরা আহ যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করি, সাইন থিটা অ্যাপ্লাই করি, তাহলে কি আসতে দেখো। সাইন থিটা অ্যাপ্লাই করলে ওয়াই বাই এফ। আর যদি কস থিটা অ্যাপ্লাই করি, আস্তে আস্তে কি এক্স বাই এফ। তাহলে ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়? এফ সাইন থিটা লেখা যায়, আবার এক্স ইকুয়াল টু কি লেখা যায়? এফ কস থিটা লেখা যায় না? হ্যাঁ। তো এক্স এর বিপরীতে আমরা কি লিখছি? এফ কস থিটা। ওয়াই বিপরীতে লিখছি এফ সাইন থিটা। ঠিক আছে। আচ্ছা, তো মনে রাখবা যে যার সাথে হচ্ছে ভূমি থাকবে ওটা সবসময় cos থিটা হবে, আর ভূমির যে বিপরীত বাহু এটা হবে কি? সাইন থিটা। এখানে আর কিছু করা হয় না, এই ওয়াইটাকে জাস্ট এখানে নিয়ে নিছে আর কি। বুঝছো? এখানকে যে ওয়াইটা আছে ওয়াইটা জাস্ট এখানে নিয়ে নিছে, এই জন্য এটা এফ সাইন থিটা আসছে আর কি। এবার বুঝছো? জি ভাই। আচ্ছা, যদি এখানে মনে করো এটা আহ আলফা থাকতো, তাহলে এটা কি হইতো আর এটা কি হইতো? মানে এটা যদি এবি দেই, তখন এবি আর বিসি কি হইতো? যদি আলফা দিয়ে আমরা নির্দেশ করি, এবি কি আসবে? তো তাহলে এ বি আসতো এফ সাইন আলফা, আর ওইটা আসতো এফ কজ আলফা এরকম। না না না, এবি তখন সরি, এফ এফ কজ কজ আলফা আলফা আর হবে, কি। আর বিসি তখন আসবে কি? এফ সাইন আলফা। সাইন আলফা। ঠিক আছে, অর্থাৎ আমি এফটাকে ভাঙছি, ভেঙে হচ্ছে দুইটা ভাগে নিছি আর কি। ঠিক আছে, তো এটা নিলে কিছু সুবিধা পাওয়া যায় আর কি, মানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মে। এই জন্য আমরা এটা শিখলাম। বুঝতে পারছো? তো লক্ষ্য করো এখানে, হ্যাঁ। এখানে কিন্তু এটা 90 ডিগ্রি কোণে ছিল। ঠিক আছে, মানে টোটাল কোণটা 90 ডিগ্রি ছিল। তো অনেক সময় এমন হতে পারে 90 ডিগ্রি নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব এটা আমরা এখন দেখবো। এটুকু বুঝছো কিনা বলো? হ্যাঁ ভাই এটুকু বুঝছি। তো এই যে দেখো আমরা হচ্ছে এফটাকে ভেঙে দুই রকম ভাগ করছি, একে বলা হয় উপাংশ, মানে অংশ আর কি। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে তোমার থিতা এখানে আছে, তাহলে এটা এসে আনুভূমিক উপাংশ। আর এটাকে বলা হয়, যেহেতু এটা থিতা কোণের বিপরীত কোণ, এই জন্য এটাকে লম্ব উপাংশ বলে আর কি। ঠিক আছে, এখানে এগুলো বলছে আর কি যে লম্ব উপাংশ, হ্যাঁ আনুভূমিক উপাংশ। এই যে এক্স ইকুয়াল টু আর কজ আলফা, এই যে এখান থেকে এখানে এক্স ইকুয়াল টু আর কজ আলফা, ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা। তো এরকম আর কি। ঠিক আছে, এই যে এরকম এক্স ইকুয়াল টু আর ওয়াই ওয়াই গেল, এগুলো একটু দেখলেই বুঝবা। এটা কখন সমকোণে যখন থাকে আর কি, পরস্পর সমকোণে যখন থাকে তখন
এই কাজটা হয়। আর যখন সমকোণ না থাকে, মনে করো এই দুইটা মধ্যবর্তী কোণ যখন সমকোণ হয় তখন এরকম হয়। আর এই দেখো এটা কিন্তু সমকোণ না। সমকোণ না থাকলে কি ঘটনা ঘটে এটা আমরা এখন দেখবো। এখানে সরাসরি সূত্র যদি দিচ্ছে তাহলে আমাদের মানে কিভাবে আসছে এটা দেখা দরকার নাই, এই দুইটা সূত্র আহ মাথায় রাখলেও চলবে, না রাখলেও চলবে আর কি, জাস্ট দেখে যাবা। তাহলে এই জিনিসটা কি দাঁড়াইলো, চিত্রটা কেমন ছিল আমরা এখানে একটু আঁকি। এটা আলফা বিটা এদিকে ছিল, এদিকে আলফা ছিল, এদিকে বিটা ছিল, আর এদিকে আর ছিল, তাই তো? হ্যাঁ, এদিকে এক্স ছিল, এদিকে ওয়াই ছিল। তো এটা জাস্ট সরাসরি মাথায় রাখবো আর কি, যে এক্স এর ক্ষেত্রে তাহলে কি ঘটনা করতেছে, এক্স এর ক্ষেত্রে করতেছে আর, যেহেতু এক্স এর সাথে কি আছে, আলফা গুণ আছে, ঠিক আছে, তখন আলফা না হয়ে কি হবে, সাইন, সাইন বিটা হবে, ঠিক আছে। তারপর সাইন আলফা প্লাস বিটা, মানে এই দুইটার যোগ করে সাইনের রূপাংশ, সাইনের মানে সাইন থিতা, সরি সাইন আলফা প্লাস থিতা, আর হচ্ছে আর আর সাইন বিটা। ঠিক এইভাবে এটা হবে আর সাইন, যেহেতু এটা বিটা এটার সাথে, এটা আলফা এখানে হবে, আর সাইন আলফা প্লাস বিটা, এটা দিচ্ছে আর কি। তো এই দুটো কেমনে আসছে এটা তোমাদের বই দেওয়া নাই, সুতরাং পড়াও দরকার নাই, জাস্ট আপাতত এগুলো মাথায় রাখো। আর এগুলো লাগেও না বেশি একটা, বা কোনো ম্যাথও আসে না, মানে যখন কখনো কোনো অবজেক্টিভ আসলে মানে এটা দিয়ে দিবা, আহ, যে এটা এরকম। তাহলে আমরা ধরলাম কি এক্স এর সাথে যে কোণ থাকবে আলফা, এটা না হয়ে বিটা হবে আর কি, আর দুই কোণের সমষ্টি, ঠিক আছে। আবার ওয়াই এর সাথে কি হবে, ওয়াই এর সাথে তো বিটা আছে, তো বিটা হবে না, তাহলে আলফা হবে, আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা, মানে নিচেটা সেম থাকতেছে, তাহলে উপরটা একটু চেঞ্জ হয়েছে। এটা কি বুঝছো জি ভাই বুঝছি। রাফি? আচ্ছা, এখানে একটা আছে, লন রোলার ঠেলার থেকে টানা বেশি সহজ। লন রোলার জিনিস চিনো? না ভাই এটা তো চিনি না। উম এটা অনেকটা মানে ওই ইয়ে রাস্তা যখন করে তখন পিচের উপরে একটা গাড়ি, আহ, গাড়ি যায় আর কি, একটা লোহার মতো গাড়ি, তাই না? ও ওইটা ভাই রাস্তা একদম সমান সমান করার করে জন্য। দেয়, সমান করে দেয় আর কি। তো ওই গাড়ির চাকাগুলো অনেকটা রল রোলারের মতো, এই যে এরকম, মানে যদি আমি 3D আঁকি তাহলে জিনিসটা এমন দাঁড়াচ্ছে, 3D তো এইভাবে, হ্যাঁ 3D দিয়ে আঁকি, এরকম, ঠিক আছে। তো মাঝখানে হচ্ছে তোমার টি থাকে, মানে ওই ওই দুই পাশে হচ্ছে ডিন্ডি থাকে, বুঝছো? তো এইভাবে এভাবে যদি ঠেললা, তো টানলা আর কি, বুঝছো এবার? ও ভাই এটা তো ক্রিকেট খেলার মাঠে ইউজ করা হয় মাঠ সমান করার লেগে হা টানে হা, যে। হা হা, এটাই মানে লনওয়েলার, ঠিক আছে। ও, তো এটা বলছে এটা ঠেলার থেকে আর টানা বেশি সহজ, বা তুমি ঠেলতাছো এদিক দিয়া, এটা ঠেলার থেকে টানা বেশি সহজ। কেন সহজ এটা আমরা এখন পড়বো। আচ্ছা, যখন ঠেলতাছো তখন তুমি ফোর্সটা কেমনে দিতেছো, দেখো, যখন তুমি ঠেলতাছো ফোর্সটা তুমি এভাবে দিতেছো না, হ্যাঁ এদিক এদিক দিয়ে ফোর্স দিতেছো। আচ্ছা, এটা আমরা সহজ করে নিই আর কি, যেহেতু এদিকে ঠেলতাছো, এটাকে আহ এভাবে ঠেলতেছো না অ্যাকচুয়ালি, মানে এটা তো এভাবে দিলে তো এটা তুমি উল্টা মুল্টা পড়ে যাবা, এটা হচ্ছে এই বরাবর দিতে হবে তোমার ফোর্সটা, যেহেতু এই ডেন্ডিটা এই বরাবর আছে, তাই না? হ্যাঁ আচ্ছা, তো আমরা ফোর্সটা কি করবো, আনুভূমিক এবং লম্ব অংশ ভাগ করে দিব, ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। মনে করো এটা হচ্ছে আনুভূমিক অংশ, এটা হচ্ছে লম্ব অংশ, বুঝছো? এটা মনে করো থিতা আমরা কল্পনা করি, তাহলে কি হবে, এটা কি হবে বলো তো, এফ কি হবে, সাইন না কস? এফ কস থিটা।
গুড, এফ কস থিটা, এটা হবে এফ সাইন থিটা। সাইন থিটা। তোমার বইয়ে হচ্ছে এটাকে এফ ওয়াই দ্বারা কল্পনা করছে, আর এটাকে কল্পনা করছে এফ এক্স দ্বারা। ঠিক আছে, যে এটা এক্স এক্স, এটা হচ্ছে এফ ওয়াই। আচ্ছা, তো এখন দেখো, এই এফ এক্স কিন্তু এ বরাবর, তাই না? আর এফ ওয়াই টা কি এ বরাবর না? হ্যাঁ। আচ্ছা, আবার এই লং রুলারের একটা কি আছে, ওজন আছে না? ওজনটা কোন দিকে কাজ করবে, নিচে বরাবর কাজ করবে না? এফ ওয়াই বরাবর। এফ ওয়াই বরাবর কাজ করবে। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর কি কি কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর কাজ করতেছে এফ এক্স কস থিটা। এফ এক্স কাজ করতেছে, অথবা এফ এফ কস থিটা আর কি, অথবা এফ কস থিটা কাজ করতেছে। মানে এফ এক্স যায় এফ কস থিটা সেমই আর কি। আচ্ছা, এক মিনিট, আমার কাছে ফোন দিয়েছে, একটু ওয়েট। সরি, আছো? হ্যাঁ ভাই আছি। আচ্ছা, দেখো এক্স এক্স অক্ষ বরাবর শুধু এফ এক্স কাজ করতেছে, অথবা আচ্ছা এটা সমান সমান লিখে দিই। ঠিক আছে, এফ কস থিটা কাজ করতেছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কি কি কাজ করতেছে বলো তো, রিয়ল? ভাই ওজন কাজ করতেছে, আর এফ ওই ওয়াই যে কাজ করতেছে, লম্ব বলটা। তাই না? হ্যাঁ। এটা কাজ করতেছে। ওকে, আচ্ছা আমরা এফ এক্স লিখি, নইলে প্যাচ লাগবো। তো এটা হচ্ছে কিসের ক্ষেত্রে কাজ করতেছে, যখন তুমি খেলতেছো? খেলা ইংলিশ, বাংলা কি, হ্যাঁ খেলতেছো এটা। আচ্ছা, এখন এই লন রুলা তুমি টানবা, টানার ক্ষেত্রে আমাদের বিষয়গুলো দেখবো। যখন তুমি টানতেছো, তখন এ বরাবর টানতেছো না? হ্যাঁ। এ বরাবর টানলে আমরা এখন ভাগ করি, এটা হচ্ছে আমাদের এফ ওয়াই, আর এটা হচ্ছে আমাদের এফ এক্স। তাহলে টানার ক্ষেত্রে এক্স এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, এইভাবে হচ্ছে এফ এক্স কাজ করতেছে। আর ওয়াই অক্ষ বরাবর কি কাজ করতেছে দেখো, এফ ওয়াই কিন্তু উপর দিকে, আর ডাব্লিউ কিন্তু নিচের দিকে। তাহলে কি এরকম হবে না, ডাব্লিউ মাইনাস এফ ওয়াই? হ্যাঁ। তাহলে দেখো এখানে ডাব্লিউ প্লাস এফ ওয়াই, অর্থাৎ তোমার যা ওজন আছে আর ওজনটা বাইরে দিতেছে। ঠিক আছে, আর এখানে ডাব্লিউ মাইনাস এফ ওয়াই, অর্থাৎ যা ওজন ছিল সেটা কি কমে যাচ্ছে না? হুম। ওজন কিন্তু কমে যাচ্ছে। তো ওজন কমে গেলে কি তোমার কি এটা নিতে সুবিধা হবে না বেশি? হ্যাঁ, তাহলে তো একটু বল কম লাগবে আর কি। হ্যাঁ, বলটা কম লাগবে। এই জন্য টানাটা সহজ, খেলাটা বেশি কঠিন। বুঝছো? হ্যাঁ। রাফি, বুঝছো?
আচ্ছা, আশা করি রাফি বুঝছি যে এখানে লেখাই আছে ওই যে ডাব্লিউ প্লাস এফ আই, ডাব্লিউ মাইনাস এফ আই। ঠিক আছে, এগুলা কিভাবে? আচ্ছা, দড়ি দিয়ে নৌকা টানা। দড়ি দিয়ে নৌকা টানা এই জিনিসটা আমরা একটু দেখি। মনে করো এখানে একটা নৌকা আছে, ঠিক আছে। তুমি এই বরাবর তুমি কি টানতেছো? এই বরাবর হচ্ছে তুমি টানতেছো, ঠিক আছে। তাহলে এই বরাবর যখন তুমি টানবা, তখন হচ্ছে এই বরাবর হচ্ছে আমার আনুভূমিক উপাংশ কাজ করবে, এই বরাবর লম্ব উপাংশ কাজ করবে। তাহলে এফ এক্স টা এই বরাবর কাজ করতেছে, এফ ওয়াই টা এই বরাবর কাজ করতেছে, অর্থাৎ এফ ওয়াই টা হচ্ছে তোমার নদীর কিনার বরাবর নিচ্ছে, আর এফ ওয়াই টা হচ্ছে সামনের দিকে নিচ্ছে আর কি। ঠিক আছে। তাহলে দেখো আহ এখানে কি বলছে একটু পড়ো তো, লিওন, দেখি এখানে কি বলছে। একখানা দড়ি দিয়ে তীর থেকে টেনে নৌকা সামনের দিকে এগিয়ে নেবার ঘটনাকেও ভেক্টর বিভাজনের সাহায্যে ব্যাখ্যা করা যায়। ধরা যাক ও আর পথে দড়ি টানের বল এফ, ভেক্টর ক্রিয়া করছে। ধরা যাক বলটি নৌকার দৈর্ঘ্য তথা নদীর দৈর্ঘ্যের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এই বলকে দুটি লম্ব উপাংশে বিভাজিত করলে নৌকার দৈর্ঘ্য ও এ বরাবর উপাংশ হবে এফ এক্স সমান সমান এক্স, এফ এক্স সমান সমান এফ কস থিটা। অন্য উপাংশ ও এ এর লম্ব বরাবর ও বি এর দিকে এফ ওয়াই সমান সমান এফ সাইন থিটা। এফ এক্স উপাংশটি নৌকাকে সামনের দিকে এগিয়ে নেয় আর এফ ওয়াই উপাংশ নৌকাকে তীরের দিকে নিতে চায়। পানির বিপরীত প্রতিক্রিয়া ও হালের সাহায্যে এফ ওয়াই কে প্রশমিত করা হয়, ফলে এফ এক্স এর ক্রিয়ায় নৌকা সামনের দিকে এগিয়ে চলে। চিত্র থেকে বলা যায় দড়ি যত লম্বা হবে থিটা কোণ তত ছোট হবে, ফলে নৌকার দৈর্ঘ্য বরাবর বলের উপাংশ এফ এক্স তত বড় হবে, ফলে কম টানা বলেও নৌকা চালনা সহজ হবে। এই জন্য গুণ টানার জন্য অনেক লম্বা দড়ি ব্যবহার করা হয়। কি বুঝলা? লম্বা দড়ি ব্যবহার করছে এটা আর কি। লম্বা দড়ি ব্যবহার করছে, আর কি ব্যবহার করছে? ফিতা কোণ ছোট করছে, ঠিক আছে। হ্যাঁ। এই দেখো, তাহলে এই এফ এক্স, এফ এক্স হচ্ছে তোমার নৌকাকে সামনে দিকে নিয়ে যাচ্ছে, যে এটাকে, এটা হচ্ছে আমাদের নৌকাটা সামনে দিকে নিয়ে যাচ্ছে। আর এফ ওয়াই হচ্ছে কি, এফ ওয়াই এর সাহায্যে নৌকাটা কিনারের দিকে যাচ্ছে, তাই না? ফলে এফ এক্স এর চিত্র হতে দেখা যায় যে থিতা কোণ যত ছোট হবে, নৌকার দৈর্ঘ্য বরাবর এফ এক্স তত বাড়বে। ফলে কম টানা বলেও নৌকা চালনা সহজ হবে, এই জন্য গুণ টানার জন্য অনেক লম্বা দড়ি ব্যবহার করা হয়। আচ্ছা, মানে থিতা কোণ যত ছোট হবে, থিতা কোণ ছোট হলে কি ঘটনা ঘটে? এফ এক্স ইকুয়াল টু কি, এফ কস থিতা। এই থিতা ছোট হলে আমার এই এফ এক্সটা বেড়ে যাবে না? এটা কি বুঝো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, থিটার মান কমলে তো এফ এক্স বাড়বে আর কি। এফ এক্স বাড়বে। আমরা যদি মনে করো এখন এটাকে আমরা হচ্ছে দড়ি দিয়েই হচ্ছে চালাতে চাই, ঠিক আছে, দড়ি দিয়ে চালাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? থিতার মানটা কি করতে হবে? কমাই দিতে হবে আর কি। থিতা কোনটা অ্যাকচুয়ালি? থিতা হচ্ছে এই, এখান থেকে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে থিতা, ঠিক আছে। হুম। থিতা হচ্ছে এটা। তো এটা যদি কমাইতে চাই, তাহলে এরকম দড়ি না ইউজ করে আমরা যদি এইরকম দড়ি ইউজ করি, তাহলে থিতা মানটা কমে গেল না? হ্যাঁ। তাহলে মানে এখানে ঘটনা কি করছে, এটা হচ্ছে যদি আমরা মানে এইটা নৌকাটা হচ্ছে এই বরাবর চালাতে চাই, তাহলে থিতার মান কমাইতে হবে, আর থিতার মান কমাইতে হলে আমাদের কি দড়িটা অনেক বাড়াইতে হবে আর কি। এটাই বলছে এখানে, বুঝছো? হ্যাঁ। এটাই আর কি। আর ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখার উপায় একই ঘটনা ঘটছে, বুঝছো? ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখার এই যে ট্রলি ব্যাগ হাতল লম্বা রাখার কারণ হচ্ছে এই যে এখানে দড়ি, দড়ি যে ঘটনা ঘটাইছে, এখানেও সেম ঘটনাই ঘটাইছে আর কি। এতে করে আমাদের এই এফ এক্স এর যে উপাংশ, এই উপাংশটা বেড়ে যাবে আর কি, আর এফ ওয়াইটা কমে যাবে। এই জন্য আমাদের সহজ হবে আর কি টানতে।
বুঝা গেছে? লিওন, হ্যাঁ ভাই বুঝছি। ঠিক আছে। এইগুলো একটু পড়ো। কোনটা ভাই, আয়ত একক ভেক্টর? হ্যাঁ। কোন বিন্দুর অবস্থান নির্দেশ করতে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা সাহায্য নিই। কোন সরলরেখার উপর কোন বিন্দুর অবস্থান নির্দেশ করতে আমরা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবহার করি। যে সরলরেখার উপর বিন্দুটি অবস্থিত সেই সরলরেখা বরাবর একটি অক্ষ বিবেচনা করি, সেটি এক্স ওয়াই বা z অক্ষ হতে পারে। ভূপৃষ্ঠের সমান্তরাল কোন সরলরেখা আমরা সাধারণত এক্স অক্ষ ধরি। ভূপৃষ্ঠের উপর খাড়া উপর নিচ বরাবর কোন সরলরেখা আমরা ওয়াই অক্ষ ধরি। সমতলে অবস্থিত কোন বিন্দুর অবস্থান দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে নির্দেশ করা হয়। দুটি অক্ষ এক্স এবং ওয়াই যদি পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে তবে তাকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা দ্বিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা বলে। কোনো স্থানে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করতে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন হয়। তিনটি অক্ষ এক্স ওয়াই এবং জেড যদি পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে তাহলে তাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলে। আচ্ছা, এটা পড়া দরকার নাই, এটা আমরা বুঝে গিয়েছি। এটা দেখাচ্ছ মানে হচ্ছে আমরা তো এতদিন দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক যেগুলো দেখছি এগুলো দ্বিমাত্রিক। যেমন মনে করো আহ, এখানে একটা পয়েন্ট দিলাম, ঠিক আছে, 1 এবং 2। তাহলে বলো তো এটা 1 2 আমরা কিভাবে পাই? এক্স অক্ষ বরাবর ওয়ান গেলে আর ওয়াই অক্ষ বরাবর টু গেলে। এক্স অক্ষর বড় 1 গেলে, ওয়াই অক্ষর বরাবর 2 গেলে। টু গেলে মানে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কি, আর এর মান। ও আচ্ছা, হ্যাঁ, এখানকার মান হচ্ছে এটা, √1² 2²। আচ্ছা, এখন তোমাদের এখানে ত্রিমাত্রিক বিষয়গুলো দিছে। ত্রিমাত্রিক বিষয়গুলো কি তো মনে হয় তোমাদের পড়াই নেই, এটা একটু দেখাই। ত্রিমাত্রিক গুলা থ্রি ডি আকারে দেখাইলে। হ্যাঁ, ত্রিমাত্রিক একটু 3D আঁকার চেষ্টা করি, অন করছি। স্ক্রিনই তো আসে না। একটু ওয়েট করো, আবার লোড হইতেছে। আচ্ছা, আমরা এখন 3D আঁকবো, ঠিক আছে? 3D স্থানাঙ্ক ব্যবস্থা আঁকবো। এটা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে? তো এটা আর এটার কোণ কিন্তু 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ। তো এখন আমাদের এখান থেকে আরেকটা আঁকবো, সেটা হচ্ছে আমাদের জেড ও জেড প্রাইম। যদি এগুলো বিস্তারিত আমাদের ইন্টার সিলেবাসে নাই, তারপর আমি একটু দেখাই দিতেছি। আচ্ছা, তো আমাদের বাস্তব জীবনে যা কিছু আছে সব কিন্তু 3D। আমরা কিন্তু 2D তে বাস করি না, আমরা 3D তে বাস করি, ঠিক আছে? তো মাথায় রাখবা আসলে তাহলে আমাদের 3D জিনিসটা আসলে বুঝতে হবে। এখন আমি হচ্ছে এখানে একটা পয়েন্ট দিলাম, তো মনে করো এক্স এর স্থানাঙ্ক, ওয়াই এর স্থানাঙ্ক, জেড এর স্থানাঙ্ক। তাহলে এই পয়েন্ট আসলে কই আছে, কেউ কি বলতে পারবা? এক্স এর স্থানাঙ্ক ওয়াই এর স্থানাঙ্ক ধরে এটা।
হ্যাঁ, মনে করো এক্স এর স্থানাঙ্ক এই পাশে আছে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক। এক্স এর স্থানাঙ্ক মনে করো 1 ধরলাম। এটা কি হুম। চিত্র দেখে কি বোঝা যাচ্ছে নাকি? এটা আসলে এখানেই হবে আর কি। আহ, এটা হচ্ছে এইদিকে খুব এক জায়গায় হবে। যেমন এক্স এর আসলাম এদিকে, এদিকে মনে করো 1 আসলাম, এইদিকে 2 আসলাম, ঠিক আছে। আর জেডটা কোন দিকে হবে? এটা তো আমি তোমাদের পেজ লাগিয়ে যাচ্ছি, আমি নিজে তো পেজ লাগিয়ে পড়তেছি, দাঁড়াও 1 মিনিট, চিত্রটা ঠিক মতো আঁকি। এটা অ্যাকচুয়ালি ঘটনা ঘটবে এই দিকে, মনে করো এক্স, এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা জেড, জেড ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 1, আর এইটুক ডিস্টেন্স এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু 2, ঠিক আছে। মানে হচ্ছে তোমার এক্স এদিকে গেল, ঠিক আছে, হ্যাঁ, আর এইদিকে আসলো জেড, জেড ইকুয়াল 3 দেওয়া আছে না পজিটিভ দিকে, এটা কিন্তু পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ দিক, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ পজিটিভ, ভাইয়া। এটা হচ্ছে আমাদের নেগেটিভ। যেমন আমাদের এক্স এর পজিটিভ হচ্ছে এটা, এক্স প্রাইম হচ্ছে আমাদের নেগেটিভ, ঠিক আছে। ওয়াই হচ্ছে আমাদের কি, আহ এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে দেখো এক্স এর পজিটিভ দিকে এটা, তারপরে হচ্ছে তোমার জেড এর পজিটিভ দিকে এটা, আর এটা থেকে উপরে উপরের দিকে উঠলে আমাদের কি, ওয়াই এর পজিটিভ 2। তাহলে এই পয়েন্টটা না, হ্যাঁ এখনো মনে বুঝো নাই? হ্যাঁ, বুঝছি, সমস্যা নেই। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আহ আরেকটা দাও, যে তোমার 1 - 2 - 3, এটা কোন জায়গায় হবে বলো? এইটা ভাইয়া ওই যে এক্স অক্ষ থেকে +1 এদিকে যাব, আর মাইনাস যেহেতু হ্যাঁ, তাই ওই দিকে যাবো আর কি। এটা বিপরীত দিকে, হ্যাঁ বিপরীত দিকে, পরে আবার হ্যাঁ এদিকে। মানে 3 - 3 নিচে নামবো আর কি, নিচের দিকে নামবো। এটা কিন্তু জেড, এটা জেড, এটা এক্স। আচ্ছা, এটা কিন্তু আমাদের জেড ছিল, ঠিক আছে, জেড, তাহলে ভাই এনে -3 যাবো আর কি। ঠিক আছে, এখানে আছে 1, আর নিচে যেটা পরে -2 নিচে নামবে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের -2, মানে ওয়াই ইকুয়াল টু -2। তাহলে এই যে এখানে যে পয়েন্টটা পাচ্ছে এটা হচ্ছে 1 - 2 - 3, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। এরকম ঘটনা ঘটবে আর কি। তো এইটাই তোমাদের বুঝাইছে, মানে এই বরাবর হচ্ছে তোমার আই থাকবে, এক্স অক্ষ বরাবর মানে আই থাকবে, ওয়াই অক্ষ বরাবর তোমার জে থাকবে, মানে একক ভেক্টর হিসেবে, আর জেড অক্ষ বরাবর কে থাকবে আর কি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তাহলে কি হবে, I - 2j - 3k, আর এই প্রথম জিনিসটা কি হবে, প্রথম জিনিসটা হবে I + 2j
প্লাস থ্রি, এরকম। আমরা যদি দেখি বইয়ে কি দিছে, বইয়ে বুঝাইছে আর কি যে, আচ্ছা আসো আগে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থাকবে আই, ও অক্ষের বরাবর থাকবে হচ্ছে জেড, ঠিক আছে, আর জেড অক্ষ বরাবর থাকবে কে। বুঝছো বিষয়টা? হ্যাঁ ভাইয়া। উদাহরণ হিসেবে দিচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি 4 একক যায় তাহলে 4i হবে, ঋণাত্মক দিকে গেলে হচ্ছে -10 যে হবে, 6k হচ্ছে তোমার এক্স অক্ষের 6 একক ধনাত্মক দিকে গেলে আর কি। ঠিক আছে। হুম। ওকে। আচ্ছা দেখো, এই এখানে আমরা একটা পয়েন্ট পেয়েছিলাম, মানে আমরা যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক যদি চিন্তা করো, তাহলে এ বরাবর হচ্ছে এক্স, এই বরাবর হচ্ছে তোমার এ ওয়াই, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি লেখা যাচ্ছে, এক্স আই প্লাস এ ওয়াই, যে লেখা যাচ্ছে না, এইটাই এখানে লেখছে আর কি। বুঝছো? হ্যাঁ। আর এখানের যে মানটা, এই মানটা আমরা কেমনে পাইছিলাম, রুট এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার, এরকম না? হুম। এটাই হচ্ছে তোমার কি আর পাইছিলাম, অথবা এই আরটাকে আমরা মডুলাস অফ এ দ্বারা কল্পনা করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে যেখানে, বুঝছো? তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে মনে করো, তাহলে মডুলাস অফ ত্রিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে কি হবে বলো তো? ত্রিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে কি বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে? না, মডুলাস মানে মান নির্ণয়ের ক্ষেত্রে। ও, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার আর কি। গুড, এরকমই হবে আর কি। আচ্ছা, তো এটা মেবি এই যে এখানে দিয়েছে ত্রিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে, এরকম মনে করো, আমরা যেটা বুঝলাম, এ বরাবর হচ্ছে আমাদের কি, আচ্ছা এ বরাবর তারা এক্স অক্ষ দিছে, ঠিক আছে, এই বরাবর এক্স, তারপর এ বরাবর হচ্ছে আমাদের কি ছিল, এটা ওয়াই ছিল, তাহলে এটা ওয়াই হবে, আর এই বরাবর দিছে জেড, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এরকম হইলো। তো এইটাই আমাদের পর আমরা লিখতে পারি এক্স আই ওয়াই জে প্লাস এ জেড কে, রুট ওভার মান হচ্ছে এরকম, ঠিক আছে। হ্যাঁ। এই যে এখানে প্লিজ। আচ্ছা, এই সমান্তরাল একক ভেক্টর এই জিনিসটা কি? এই জিনিসটা কিছুই না, এই জিনিসটা হচ্ছে তোমার, আহ এই যে তোমার এটা ভেক্টরটা কি ছিল, ভেক্টরটা ছিল এই যে এটা, এটাকে তার মান দ্বারা যখন ভাগ করে দিয়েছি তখন আমরা একক ভেক্টর পাইছি আর কি। বুঝছো, এটার মান কি ছিল, এই মান ছিল হচ্ছে তোমার, এটা মান ছিল, তাহলে এটাকে যদি আমি এই মান দ্বারা ভাগ করে দিই, দেখো এই যে এটাকে মান দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই সমান্তরাল একক ভেক্টর, ঠিক আছে, মানে ওই বিন্দুর। তো এর কি সমীকরণ কি আর কি মান দ্বারা ভাগ করবো এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, সমীকরণটা মান ভাগ করবো, মনে করো এরকম বলে দিল, যেমন আহ বলে দিল এই যে এরকম যে 2i প্লাস 3j, ঠিক আছে, এটার সমান্তরাল একক ভেক্টর কত? তো এটা মনে করো আমরা পাইলাম, এটা তো আমরা জানি, এটা এই যে বরাবর 2 আসবে, এই বরাবর 3 আসবে, তো এইখান থেকে 2 প্লাস 3 আসবে, তাহলে সমান্তরাল একক ভেক্টর কি হবে, 2i প্লাস 3j, এটাকে আমরা কি মান দ্বারা ভাগ করে দিব, মানটা কি হবে, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে কি 4 প্লাস 9, মানে √13, তাহলে 2/√13i প্লাস 2/√13j, তাহলে এইটার সমান্তরাল একক ভেক্টর হচ্ছে এটা। বুঝতে পারছো?
হ্যাঁ। ঠিক একইভাবে থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে সমান্তরাল একের ভেক্টর হচ্ছে তার মান দ্বারা ওই ইকুয়েশনটা ভাগ করে দিবেন। ঠিক আছে। হুম। আর ব্যাসার্ধ আমরা জানি দ্বিমাত্রিক ক্ষেত্রে ব্যাসার্ধ মানে কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ত্রিমাত্রিক ক্ষেত্রে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে, তাই না? হুম। এই যে এগুলো সহজ একদম এগুলা। জি ভাইয়া, ওইটি তো সহজেই বুঝলাম, কিন্তু নিচে কি, কি এর আলফা বিটা গামা? দেখি এগুলা কি। এটা আসলে আহামরি কঠিন না, এটা যদি আমি দ্বিমাত্রিক দিয়ে একটু বোঝাই তারপর ত্রিমাত্রিকটা দেখাই। মনে করো এখানে একটা পয়েন্ট আছে এক্স ওয়াই, ঠিক আছে। তো এ বরাবর হচ্ছে আমাদের এ ওয়াই, এ বরাবর এক্স, আর এ বরাবর এটা কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার। এখন এটা যদি আমি থিটা ধরি তাহলে কস থিটা কি হবে, এক্স ওয়াই বাই এক্স বাই। এ ওয়াই স্কোয়ার না, ভূমি বাই অতিভুজ না, হ্যাঁ। সাইন থিটা তো তোমার এ ওয়াই হবে। ও। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই cos থিটা কি এক্স বাই এটা না, যদি ত্রিমাত্রিক হইতো হ্যাঁ। জিনিসটা তুমি কি করতো, ত্রিমাত্রিক হলে মনে করো cos থিটা কিন্তু কি করবে, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার না। ভাই এর জি, উপর আর নিচে গেছে গায়ে, এই সাইডে লিখলে ভালো হইতো আর কি। ও আচ্ছা, মানে cos থিটার মান যদি ত্রিমাত্রিক হয় আর কি, মানে এটা যদি আমি ত্রিমাত্রিক ছবি এটা আঁকতাম তাহলে cos থিটা গেলে কি ঘটনা ঘটতো, এক্স বাই এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার না। হ্যাঁ। এখানে এই সেম ঘটনা ঘটছে দেখো, বুঝছো প্রথমটা? জি ভাইয়া। এনে কি ভাইয়া, আলফা কোণ কি এ এক্স এর সাথে আর বিটা কোণ কি এ ওয়াই এর সাথে, এরকম? এটা আমরা দেখি, এটা আমরা দেখিনি। আচ্ছা আমরা দেখি এক্স ওয়াই এবং জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা বিটা ও থিটা কোণ উৎপন্ন করে একটা ভেক্টর। আচ্ছা এটা আমরা চিত্রটা কই জানি ছিল, এই জেনে ছিল, এটা যে আমরা দেখি। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে এক্স, হ্যাঁ এই যে তোমার এই যে এই ব্যাসার্ধটা, এটাই কিন্তু আমাদের কি ছিল, এই যে এই ব্যাসার্ধটা এটাই কিন্তু আমাদের কি ছিল, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। গুড গুড, এটা হচ্ছে আমাদের এটা ছিল, মানে এই যে এটা ছিল, তাই তো। হুম। আচ্ছা, তো আলফা আলফা হচ্ছে আমাদের কিসের সাথে কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষ কোনটা ছিল, এক্স অক্ষ হচ্ছে এটা। ওকে, তাহলে এটার সাথে এই যে এই কোণটা উৎপন্ন করে এটা হচ্ছে আমার কি ছিল, আলফা। ঠিক আছে, ওকে। এটা আসলে এরকম ভাবে না, মানে আমি চিত্রটা তোমাদের আইকিয়া বুঝাইতে পারতেছি না, এটা হচ্ছে অনেকটা থ্রিডি তো, মানে এভাবে হবে আর কি। মানে বিষয়টা এরকম, এক্স হচ্ছে এই বরাবর আছে, আর এটা হচ্ছে আমাদের এ, মানে রুট ওভার এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে তোমার এই যে মানে এটা মান যদি এটা হচ্ছে এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, তাহলে কি কজ আলফা কি হবে,
এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার হবে না? হ্যাঁ। এটা হচ্ছে তোমার এই যে এই বরাবর আর কি, এই বরাবর একটা কোণ আছে, সেটা আলফা। ঠিক আছে। আবার তোমার জেড অক্ষ বরাবর হচ্ছে এই যে এই বরাবর, জেড অক্ষ বরাবর বিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এ জেড মনে করো এ এক্স এর পরিবর্তে এখানে এ জেড হবে আর কি। ঠিক আছে, আলফা বলে বিটা হবে, ঘটনা সেমই। আবার হচ্ছে তোমার মানে সরি জেড অক্ষ না y অক্ষ বরাবর করছে এটা, আর জেড অক্ষ বরাবর হচ্ছে গামা কোণ উৎপন্ন করছে। তাহলে সেমই করে সবই হচ্ছে তোমার কজের অংশ হবে, এটা এ ওয়াই হবে, এটা এ জেড হবে আর কি, আর সব সেম। জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ। একটু কঠিন হয়ে গেছে মনে হয় না? জি ভাই, কোনটা একটু কঠিন হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 3D ভিউ যদি থাকতো আমার, তাহলে তোমাদের জিনিসটা বুঝাইতে পারতাম। এটা হচ্ছে ঘুরায় ঘুরে বোঝানো লাগবে আর কি, এই এটা আর কি, মানে কিউবটা। ঠিক আছে। এবার কোন একটা ভিডিও দেখলে চলে না ইউটিউবে আর কি? ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক কোন ভেক্টর। তাহলে এটা কি হবে? ভেক্টর স্থানাঙ্ক ব্যবস্থা আর ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল ভেক্টর সিস্টেম। দেখি সার্চ দিই। 3 ডাইমেনশনাল ভেক্টর সিস্টেম। স্ক্রিন ল্যাগ করছে, একটু কষ্ট করে ল্যাগটা একটু পড়ো, কিছু করার নেই। আহ, শোনা যাচ্ছে? আমি নিজে শুনতে পাচ্ছি না যদিও। আচ্ছা, ওনার চিত্রটা একটু বেশি সুন্দর হয়েছে আর কি। ঠিক আছে। এই তুমি দেখতে পাচ্ছ ভিডিওটা? জি ভাই, দেখা যাইতেছে। এই যে আচ্ছা, এফ এক্স ইকুয়াল টু কি লিখছে? হ্যাঁ, এটা মোটামুটি মনে হয় বোঝা যাবে আমাদের। এক কাজ করো, এই ভিডিওটা দেখো, ঠিক আছে, বাসায় আমি দিয়া রাখি। আশা করি এটা বুঝবা। আমাদের একটু আমরা আগাই। ম্যাথ। আমি গ্রুপে দেয়া রাখছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই স্ক্রিন কি দেখতে পারতেছ পিডিএফ এর? জি ভাইয়া। এখন আমরা যোগ করব। ঠিক আছে। মনে করো একটা ভেক্টর দেওয়া আছে, ত্রিমাত্রিক ভেক্টর এ, আর একটা ভেক্টর দেওয়া আছে বি, এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড, বি এক্স আই বি ওয়াই জেড, মানে বি ওয়াই জে বি জেড কে। তো আমরা যখন যোগ করব তখন আমরা কিভাবে করব? এক্স অক্ষের সাথে মানে আই এর সাথে আই যোগ করব, জেড এর সাথে জেড যোগ করব, কে এর সাথে কে যোগ করব। যেমন একটা উদাহরণ দিই, মনে করো 2i প্লাস 3j প্লাস 4k। ঠিক আছে। এটার সাথে আমি আরেকটা ভেক্টর যোগ করব,
এটা হচ্ছে 1i, আচ্ছা 1i লেখা লাগে না, মানে আই লিখলে চলে। তারপরে হচ্ছে তোমার 2k -3j। তাহলে এই i এর সাথে কি করব, এখানকার i যোগ করব। তাহলে 2i প্লাস 1i মানে 3i হবে, ঠিক আছে। আবার 3j সাথে কিন্তু কে যোগ করা যাবে না, তাহলে কি আমাদের জে যোগ করতে হবে। তাহলে 3j এর সাথে -3j যোগ করলে 0 এসে পড়তেছে, তাহলে লেখার দরকার নাই। 4k এর সাথে 2k যোগ করবো, তাহলে আমাদের আসতে 6k। তো এটাই হচ্ছে আমাদের যোগ, বুঝছো? হুম, দেখা যায়। বুঝছো এটা? অর্থাৎ এক জি ভাইয়া। আই জে কে এর সাথে আই জে কে যোগ করব, মানে আই এর সাথে জে হ্যাঁ। করা যাবে না, আবার জে এর সাথে কে করা যাবে না, কে এর সাথে আই করা যাবে না। আই এর সাথে আই করতে হবে, জে এর সাথে জে করতে হবে, কে এর সাথে কে করতে হবে, এইভাবে যোগ করা যায়। তো এটাই বুঝাইছি আর কি, যে এ প্লাস বি হবে এই যে আই এর সাথে যে এক্স আর বি এক্স ছিল এখানে, মানে এই যে এক্স আর বি এক্স ছিল, জে এর সাথে কি এ ওয়াই আর বি ওয়াই ছিল, আর কে এর সাথে এ জেড আর বি জেড ছিল, এগুলা যোগ করবো। দেখো এ জে বি জে, এ জেড বি জেড, ঠিক আছে, যোগ করে দিলাম। যোগ করে আমরা এখানকার উপাংশগুলা পেলাম। আচ্ছা, যে নতুন, তাহলে এটা হচ্ছে আমাদের যোগফল হচ্ছে। এখন যদি বলে এর হচ্ছে লম্ব ভেক্টর বের করো, সমান্তরাল ভেক্টর বের করো, তাহলে সমান্তরাল ভেক্টর বের করতে গেলে কি আমরা কি করব, এটার আবার মান বের করতে হবে। তার মানটা হচ্ছে এরকম, মান তো আমরা জানি তাই না, আয়ের উপাংশ জে এর উপাংশ কে এর উপাংশ স্কোয়ার করে রুট করে দিব, তাইলেই তো আমরা পেয়ে যাব মডুলাস। তারপরে সমান্তরাল যে ভেক্টরটা, ভেক্টরটা হচ্ছে এই ইকুয়েশন থেকে এটা কি করে দিব, বাদ দিয়ে দিব আর কি, ভাগ করে দিব। ভাগ করে দিব, ঠিক আছে। যেমন আমরা এই উদাহরণটা দেখি, মনে করো এখন হচ্ছে এটা হচ্ছে তোমার এ প্লাস বি, ঠিক আছে। আর তো এ প্লাস বি মডুলাস কি হবে, মডুলাস হবে 3 স্কোয়ার 6 স্কোয়ার, তাহলে কি 9 + 36 মানে 45, রুট 45। তাহলে এটাকে ভাগ করে দেবো, 3i + 6k কে 45 দ্বারা ভাগ করে দিব, মানে রুট 45 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা সমান্তরাল একক ভেক্টর পাই যাচ্ছি, বুঝছো? হ্যাঁ। ওকে। বিয়োগের ক্ষেত্রে সেম, একদম এক্স্যাক্টলি সেম, জাস্ট বিয়োগ করে দিবা, রুলস একদম সেম। তারপরে এটা আসে, দুয়ে ভরা দেবো। আশা করি পারবা। আচ্ছা, এখন ভেক্টরের গুণন রাশি আমরা, ভেক্টর দুভাবে গুণ করা যায়, একটা হচ্ছে ভেক্টর রাশি স্কেলার রাশি দ্বারা গুণ করা যায়, ভেক্টর রাশি ভেক্টর রাশি দ্বারা গুণ করা যায়। যেমন তোমার 2i + 3j, ঠিক আছে। এটাকে আমরা একটা স্কেলার রাশি দিয়ে গুণ করি, মনে করো স্কেলার রাশি 5, 5 দিয়ে গুণ করি, তাহলে কি হবে, 5 দুগুণে 10i, 3 × 5 = 15j। তো এটা হচ্ছে তোমার একটা স্কেলার রাশি, এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি স্কেলার রাশি দ্বারা গুণ করা যায় আর কি, জাস্ট, ঠিক আছে। তো এখানে এটা পড়ে দেখবা, এটা সেম জিনিসই লিখছে। আবার হচ্ছে ভেক্টর রাশি ভেক্টর রাশিতে গুণ করা যায়। তো ভেক্টর রাশিতে গুণ করা যায়, এই সিস্টেম আবার দুই ধরনের, একটা ডট গুণন, একটা ক্রস গুণন। আহ যদি আমরা এরকম ভাবে এই এই জিনিসগুলো একটু চিন্তা করি, মনে করো 2i + 3j, এটার সাথে 5i যদি গুণ করি, তাহলে এটা ক্রস গুণন করা যাবে, ডট গুণন করা যাবে। তো আগে আমরা ক্রস গুণন ডট গুণন দেখে আসি, তারপরে আমরা গুণ করবো এটা। তো ভেক্টর রাশিকে দ্বারা ভেক্টর রাশি গুণ, দুটি ভেক্টর রাশির মধ্যে গুণের প্রকৃতি অনুযায়ী গুণফল এবং স্কেলার রাশি অথবা ভেক্টর রাশি হতে পারে। দুটি ভেক্টর রাশির মধ্যে স্কেলার গুণ যখন হয়, অর্থাৎ ডট গুণন যখন হয়, তখন গুণফল হবে একটি স্কেলার রাশি। আর দুটি ভেক্টর রাশির মধ্যে যখন ভেক্টর গুণ বা ক্রস গুণ হয়, তখন গুণফল হবে ভেক্টর রাশি। তাহলে আমরা স্কেলার গুণ বা ডট গুণ এবং ভেক্টর গুণটা আমরা একটু দেখে আসি। তাহলে এটা একটু পড়ো তো।
ভাইয়া রাফি ভাইয়ের একটু পড়তো, আমার মুখ ব্যথা করে। রাফি, রাফি তো কথাই বলতেছে না, খালি মেসেজ মেসেজ দেয়। আচ্ছা দেখ, ওর তো পরীক্ষা আজকে, আমরা একটু ছাড় দিই আর কি, তুমি একটু বলো করে। কোনটুকু? এই এখান থেকে এই পর্যন্ত আর কি। দুটি ভেক্টরের গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তখন রাশি দুটির স্কেলার গুণন বা ডট গুণন হয়, এবং এই গুণফলকে বলা হয় স্কেলার গুণফল বা ডট গুণফল। স্কেলার গুণফলের মান হয় রাশি দুইটির মানের এবং তাদের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোণের কোসাইন মানে কজ এর গুণফলের সমান। হুম, তারপর কোনটুকু? যে এ ভেক্টর ও দুটি বি ভেক্টর দুটি ভেক্টর রাশির মধ্যে যখন স্কেলার গুণ করা হয় তখন আমরা এ ভেক্টর বি ভেক্টরের মাঝখানে একটি বিন্দু বা ডট বসাই, অর্থাৎ এ ভেক্টর ইন্টু বি ভেক্টর এ, এবং পরি এ ভেক্টর ডট বি ভেক্টর। এ হুম ও বি দুটি ভেক্টরের রাশির মধ্যবর্তী কোণ থিটা হলে স্কেলার গুণফল এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর হুম cos থিটা ইকুয়াল টু এবি cos থিটা। হুম। তখন থিটার মান আর কি 0 বা 180 সমান আর কি, 0 থেকে বড় বা ছোট বড় 180। বল। হুম। আচ্ছা, তো আমি এটা বুঝাই দিচ্ছি। মানে যখন হচ্ছে দুটা ভেক্টর রাশি গুণ করি, গুণ করে যদি আমি স্কেলার মান পাই, তখন আসলে স্কেলার গুণন ইউজ করা হয় আর কি। যেমন একটা উদাহরণ দিই, বল, এই বল আর হচ্ছে তোমার সরল, দুইটা কিন্তু ভেক্টর, তাই না? এই দুইটা গুণ করে আমরা কি কি পাই? কাজ পাই। এই কাজটা কি স্কেলার না? হ্যাঁ, তার এই যে তুমি, আমরা এফ এস গুণ করতেছি, গুণ করে আমি স্কেলার পাইছি, তো এটাই হচ্ছে আমাদের স্কেলার গুণন বা ডট গুণন। এক্ষেত্রে সবসময় মনে রাখবা, এখানে ডট চিহ্ন ইউজ করা হয়, ঠিক আছে? আর এই ভেক্টর চিহ্ন যদি উঠাই দিই আমরা, তাহলে এখানকার মাঝে একটা কস্তিতে আসে। এখন কস্তিতে জিনিসটা কিন্তু আমাদের একটু বুঝতে হইব, ঠিক আছে? মনে করো বল কাজ করতেছে এই বরাবর, তোমার সরণ কাজ করতেছে এই বরাবর। তাহলে এই সরণটাকে আমরা এই বলের দিক বরাবর আমরা নামাই নিয়ে আসতে হবে। অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ থিতা যদি আসে, তাহলে এই সরণটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে এই ভাগে ভাগ করি আর একটা হচ্ছে এই ভাগে ভাগ করি, তাহলে এই ভাগের ভাগটা কি এস কস থিতা হবে না? হ্যাঁ, এটা হবে এস সাইন থিতা। এই এস সাইন থিতা আমরা ইউজ করবো না, আমরা এস কস থিতা ইউজ করবো। কারণ বল যেদিকে হবে সরণ ওই দিকে থাকতে হবে, তাহলে হচ্ছে আমাদের কাজ হবে আর কি। ঠিক আছে? তাহলে দেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিতা, এইটাই হচ্ছে আমাদের কি স্কেলার গুলো। এই এস কস থিতা হচ্ছে বলের দিকে সরানোর উপাংশ। মানে এই সরানোর তো দুইটা উপাংশ, একটা হচ্ছে লম্ব উপাংশ, একটা আনুভূমিক উপাংশ। আনুভূমিক উপাংশটা কি বলের দিকে উপাংশ না? হ্যাঁ। এরকম। অথবা আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মনে করো এই, এক মিনিট দাঁড়াও। মনে করো আহ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এফ, মধ্যবর্তী কোণ হচ্ছে থিতা। আচ্ছা, তোমার হাদি আপু কল দিয়েছে, তো একটু দাঁড়াও, 5 মিনিট। তাইলে স্কেলার গুণন বা ডট গুণন জিনিসটা বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছি। ও আচ্ছা, আরেকটা জিনিস করতে নিয়েছিলাম, আরেকটা জিনিস করতেছিলাম, আমরা হচ্ছে এই এফ বরাবর কি করছি, এখানে এস এর অংশ নিয়েছি, ঠিক আছে? আমরা এস বরাবর এফ এর অংশ নিব, অর্থাৎ এই বরাবর।
এফটাকে দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে তোমার এই বরাবর আসবে এফ সাইন থিটা, এ বরাবর যাবে হচ্ছে এফ কস থিটা। কস। তাহলে দেখো এস আর হচ্ছে এফ একই বরাবর আছে, অর্থাৎ তখন আমরা কি করব, ডাব্লিউ ইকুয়াল টু এস ইন্টু এফ কস থিটা এভাবে লেখা যায়, অথবা এভাবে লেখা যায়। এই দেখো এখানে দুইভাবে লিখছে, এ বি ইকুয়াল টু এ ভি এ কস থিটা, অথবা আমরা এভাবে লিখতে পারি বি এ কস থিটা। বুঝছো? হ্যাঁ। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এক্ষেত্রে আমরা হচ্ছে ডট গুণন যখন আসবে, ডট গুণন আসলে অবশ্যই এর সাথে এ, জে এর সাথে জে, কে এর সাথে কে গুণ করলে আমাদের কি আসবে, ওয়ান আসবে। কিন্তু এর সাথে জে গুণ করলে কিন্তু ওয়ান আসবে না, বা জে এর সাথে কে গুণ করলে ওয়ান আসবে না, বা কে এর সাথে আই গুণ করলে ওয়ান আসবে না, এখানে সবগুলো জিরো আসবে। আচ্ছা, এগুলো কেন জিরো আসবে একটু বলো তো, আর এগুলো কেন ওয়ান আসবে, এগুলো কেউ কি সেন্স করতে পারো? তো এটা কি দুইটা অক্ষ বা তিনটা অক্ষ এরকম? আই আই হচ্ছে তোমার এক্স অক্ষ, হ্যাঁ ঠিক আছে। আবার আরেকটা আই নিয়ে আসছি, এটাও এক্স অক্ষ, তাদের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে, এগুলো 0 ডিগ্রি না। হ্যাঁ হ্যাঁ। তা আই ডট আই, তাহলে আই ইন্টু আই, তাহলে আই আর আই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে কস কি হবে, জিরো। কস জিরো মান কত আসে, ওয়ান। ওয়ান। ঠিক আছে, এখানে এটা হবে, এটা ওয়ান এটা ওয়ান, যেহেতু আমরা একক ভেক্টর, আই এর মান ওয়ান, তোমার জে এর মান ওয়ান। ঠিক আছে, তো এই সবগুলার মান তাহলে ওয়ান আসতেছে আর কি। এই জন্য আই ডট আই বা জে ডট জে বা কে ডট কে ইকুয়াল টু ওয়ান আসে। ঠিক আছে, কিন্তু আই আর জে যখন গুণ করি, তখন একটা হচ্ছে তোমার এ বরাবর, আর আরেকটা ঠিক লম্ব বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি হয় না। হ্যাঁ 90 ডিগ্রি। আর কস 90 এর মান কত হয়, তখন জিরো হয়। জিরো। ঠিক আছে, এই জন্য এটা জিরো হয়ে যাচ্ছে। বা জে কে বা কে আই সবগুলো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থেকে আমাদের এটা জিরো আসতেছে। আর আই 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 এ হচ্ছে তোমার একই দিকে, বা জে জে একই দিকে, কে কে একই দিকে, এই জন্য ওয়ান আসতেছে আর কি। এই যে নিচে তোমার জিনিসগুলো বলে দিছে, বুঝছো? অর্থাৎ জি ভাই মানে এই দুইটার মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। 0 ডিগ্রির কারণে কস জিরো ইকুয়াল টু কি আসতেছে, ওয়ান আসতেছে। 90 ডিগ্রির কারণে কস 90 এর মান আমাদের কি আসতেছে, জিরো আসতেছে। জিরো। বুঝছো, মূলত অ্যাঙ্গেলের কারণে এগুলা কি হইতেছে, একটা ওয়ান আসতেছে, একটা হচ্ছে তোমার কি আসতেছে, জিরো আসতেছে। বুঝা গেছে? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, এখানে একটু এগুলা আসলে জটিল দিছে, আমরা হচ্ছে জটিল না করে আমরা একটা কি সাথে করি, মনে করো এ ইকুয়াল টু এ ভেক্টর, এটা হচ্ছে 2i প্লাস 3k। ঠিক আছে, আর হচ্ছে তোমার বি ভেক্টর হচ্ছে 3i 4k। এখন আমরা গুণ করব, এ ভেক্টরের সাথে বি ভেক্টর গুণ করব, 2i প্লাস 3k, এটার সাথে গুণ করব কি, 3i প্লাস 4k। তাই গুণ করলে আমাদের কি হবে, আয়ের সাথে আমাদের আই গুণ করবো, আয়ের সাথে আমাদের কে গুণ করলে আবার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আয়ের সাথে আই গুণ করবো, তাহলে 3i গুণ কি হবে, 2i গুণ 3i, আবার 3k এর সাথে 4k গুণ করবো। তাহলে কে কে আমাদের ওয়ান আসতেছে, 3 4 12 আসতেছে। ঠিক আছে, আর 3 2 6 আসতেছে, তাহলে 18 আসতেছে আর কি। বুঝছো বিষয়টা? হ্যাঁ। এখানে দেখো যে এই এর সাথে এ এক্স এর সাথে বি এক্স এ গুণ করতেছে, আই আই গুণ করলে আমাদের ওয়ান এসে পড়তেছে, এরপরে এটা কি এক্স বি এক্স আসতেছে। ঠিক আছে, আবার এ ওয়াই ওয়াই জে এর সাথে বি ওয়াই যে গুণ করতেছে, যে যে গুণ করলে আমাদের কি আসতেছে, ওয়ান আসতেছে। দেখো
এ ওয়াই বি ওয়াই আসতেছে, আবার এ জেড এর সাথে তোমার বি জেড গুণ করতেছে, মানে কে কে গুণ করছে, কে কে গুণ করলে মানে ওয়ান আসতেছে, এই এ জেড বি জেড আসতেছে, মানে এটা আনসার আসতেছে আর কি। বুঝছো? হ্যাঁ ভাই, বাকিগুলা গুণ করে তো জিরো হিসেবে তাই আসছে, এই জিরো জন্য আসে। বাদ দিচ্ছি। হুম, ঘটনা এটাই করতেছে আর কি। তো এখানে এই যে আর কিছু না, এটা হচ্ছে লম্ব ভেক্টর ও স্কেলার গুণফল বুঝাইতেছে। এখানে হচ্ছে তোমার আমরা কি জানি, এ ডট বি এগুলো আমরা কি জানি, এ বি কস থিটা, এইটার মান যদি জিরো হয় তার মানে হচ্ছে এ বি কস থিটা জিরো আসতেছে, বা কস থিটা এখানে জিরো আসতেছে, আর কস থিটা ইকুয়াল টু কস 90 এর মান আমাদের জিরো। তা থিটা ইকুয়াল টু কত আসবে, 90। অর্থাৎ থিটা যখন 90 হয় তখনই হচ্ছে আমাদের কি স্কেলার গুণফল জিরো হিসেবে বলে। বুঝছো? এই যে দুটি ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত কোণ যখন 90 ডিগ্রি হয় তখন তাদের ডট গুণন শূন্য হুম। হবে। এটাই বুঝাইছে আর কি, আর কিছু না। বুঝছো? হুম। আর যদি এটা হচ্ছে 2 ডাইমেনশনের ক্ষেত্রে, আর 3 ডাইমেনশনের ক্ষেত্রে হচ্ছে তিনটা ভেক্টরের মান যদি পরস্পর শূন্য হয়, মানে শূন্য, মানে একটা হচ্ছে এক্স এই বরাবর কাজ করতেছে, আর একটা মনে করো এ ওয়াই এই বরাবর কাজ করতেছে, আর একটা এ জেড এই বরাবর কাজ করতেছে, তখন এই তিনটার ডট গুণন শূন্য হবে যখন হচ্ছে তোমার সব মানে 90 ডিগ্রি যখন হবে তখন সবগুলো ডট গুণন শূন্য হবে আর কি। ঠিক আছে, এগুলো বুঝেছি, এগুলো আমার কিছু না। বুঝছো তো, বুঝছো তো নাকি? হ্যাঁ ভাই, এটা তো বুঝছি। আচ্ছা, তো এখন আমরা ক্রস গুণনে আসি। আচ্ছা, ক্রস গুণন যাওয়ার আগে আমরা এইটুক পর্যন্ত যতটুকু পড়ছি এতটুকু হচ্ছে আমরা একটু ম্যাথ দেখি, আমাদের বাসায় ম্যাথ প্র্যাকটিস করতে দেবো, কিছু ম্যাথ দেখে আসি, তাহলে পড়তে ভালো লাগবে। আচ্ছা, এটা দেখি আমরা, 20 নিউটন এবং 60 নিউটন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 30। আমরা একটু চিত্রটা আঁকি, এটা যে 20 নিউটন, এটা হচ্ছে আমাদের 30 নিউটন, মধ্যবর্তী 30 না সরি 60 নিউটন, মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 30। তা লব দিয়ে মান নির্ণয় করো, লব দিয়ে মনে হয় এই বরাবর কাজ করবে। তাহলে তো আমরা সূত্র জানি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ঠিক আছে, এখানে পি এর মান হচ্ছে মনে করো আমরা 20 ধরলাম, কিউ এর মান হচ্ছে 60 ধরলাম, মান বসাই দিলাম, আলফার মান হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে আর মান পাবো না আমরা? হ্যাঁ ভাই। ওকে, তাহলে এটা করার দরকার নেই। 2 নম্বরে আসি আমরা। একটি বস্তু 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং 20 নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, পূর্ব দিক সবসময় মনে রাখবা, এদিকে হচ্ছে তোমার, এটা হচ্ছে পশ্চিম। ঠিক আছে, পশ্চিম মান মঙ্গল করছে। এটা হচ্ছে তোমার পশ্চিম, এটা হচ্ছে তোমার পূর্ব, উপরে হচ্ছে তোমার উত্তর, নিচে হচ্ছে তোমার দক্ষিণ। ঠিক আছে, ডান পাশে পূর্ব, বাম পাশে পশ্চিম, উপরে উত্তর, নিচে হুম। দক্ষিণ। তো পূর্ব দিকে হচ্ছে 50 নিউটন বল কাজ করতেছে, মানে এই বরাবর 50 নিউটন বল কাজ করতেছে। ঠিক আছে, মনে করো এই থেকে এই বরাবর কাজ করতেছে, আর পূর্ব দিকের সাথে 20 ডিগ্রি কোণে, মনে করো এইদিকে, এটা হচ্ছে তোমার 20 ডিগ্রি কোণে, সরি 60 ডিগ্রি কোণে 20 নিউটন বল কাজ করতেছে। তাহলে লব্ধির মান ও দিক নির্ণয় করা, অর্থাৎ লব্ধি এই বরাবর কাজ করবে। তাহলে সূত্র বসাই দেবো জাস্ট, সূত্র বসাই দিলে লব্ধি পাচ্ছি আমরা। ঠিক আছে, এটুকু বুঝছো? হ্যাঁ ভাই, এটুকু বুঝছি। এখন মনে করো অ্যাঙ্গেলটা এটার সাথে নিলাম, 50-এর সাথে নিলাম, অথবা তুমি 20-এর সাথে নিতে পারো, কোনো সমস্যা নাই।
তাহলে আমরা টেন থিটা গেলে কি লিখতে পারি? 50 সিঙ্গেল রাখবো, 20 sin 60 প্লাস 20 cos 60, তাই না? হ্যাঁ। তো এখান থেকে তোমার থিটার মান পাবো আর কি। এই যে, বুঝছো? তাহলে আমাদের এই যে আমাদের আর এর মানও পাই গেছে, আমাদের থিটার মানও পাই গেছে। ম্যাথটা বুঝছো না বলো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা দেখে আমরা, স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। স্রোত যদি না থাকে তাহলে এটা পুরোটাই সাঁতারুর বেগ, তাই না? হ্যাঁ। আর যখন স্রোত থাকবে, 2 কিলোমিটার বেগে সরলরেখা বরাবর প্রবাহিত একটি নদীর এপার থেকে ওপারে ঠিক বিপরীত বিন্দুতে যেতে সাঁতারুর বেগ নির্ণয় করো। আর সাঁতার কাটতে আহ, সাঁতারু কোন দিকে সাঁতার কাটবে? সরি, ভুল করছি। মনে করো স্রোত না, তাহলে এটা হচ্ছে তোমার সাঁতারুর বেগ। সাঁতারুর বেগ, এটা আমরা ভি ধরি। ভি হচ্ছে তোমার 4 কিলোমিটার পার আওয়ার, এই যে সাঁতারুর বেগ। আর হচ্ছে এটা হচ্ছে তোমার স্রোতের বেগ, ঠিক আছে? ইউ ধরি, 2 কিলোমিটার পার আওয়ার। তার মনে করো এটা হচ্ছে তোমার নৌকা, এই বরাবর স্রোত যাচ্ছে, আর সে হচ্ছে নদীর এপার থেকে ওপারে ঠিক বিপরীত বিন্দু, মানে এপারে একটা বিন্দু আছে, মনে করো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে সে ঠিক বিপরীত বিন্দু যাবে, অর্থাৎ লম্ব বরাবর সে যাবে। আচ্ছা, তো এদিকে হচ্ছে তোমার কি কাজ করতেছে? ইউ কাজ করতেছে। আচ্ছা, মনে করো এখন সে মানে লম্বালম্বি ভাবে সোজাসুজি ভাবে যাইতে চায়, তাহলে সে কি মানে এদিক বরাবর যাবে? মানে এদিক বরাবর যদি সে সাঁতার দেওয়া শুরু করে, তার স্রোত ঠেলে ঠেলে এদিকে নিয়ে যাবো না? হ্যাঁ। তাহলে তার কি করতে হবে? এই বরাবর যাইতে হবে না? এই বরাবর যায়, তার যদি স্রোত ঠেলে তাকে লম্ব বরাবর নিয়ে যায়, এই কাজ করতে হবে না? হ্যাঁ, এদিকে তো লম্বা বরাবর হবে না। তাহলে লোকটা কিন্তু এই বরাবর যাবে, মানে স্রোতের বেগ এদিক বরাবর হতে হবে, তাই না? হ্যাঁ। সরি, সাঁতারের বেগ এদিক বরাবর হতে হবে আর কি। আচ্ছা, আমাদের বলছে এখন এই অ্যাঙ্গেলটা কত হবে আর কি, মানে এখানকার অ্যাঙ্গেলটা কত হবে, ঠিক আছে? এটা কি লম্বর সাথে অ্যাঙ্গেল না সাথে অ্যাঙ্গেল, পারের সাথে অ্যাঙ্গেল? তুমি লম্বার সাথে ধরতে পারো, সমস্যা নেই। এই অ্যাঙ্গেলটা ধরতে পারো, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে তোমার ইউ এখানে আছে, তাহলে আমরা এখানে ইউ দিতে পারি না? দেখো, মনে করো এই বরাবর আনুভূমিক বরাবর আছে, তাহলে আনুভূমিক তো এটাও, আবার এটাও বলা যায় আনুভূমিক, তাই না? অথবা এটা বলা যায় আনুভূমিক। তো তুমি যেখানে নাও, কোনো সমস্যা নেই। তো আপাতত আমি এখানে দিছি, অর্থাৎ চিত্র এই অনেকটা এরকম হবে। মনে করো এখানে ইউ হচ্ছে, এখানে ভি হচ্ছে, আর এটা আমরা মনে জানি না, বের করবো আর কি। বুঝা গেছে এটা? হুম। তাহলে ইউ এর মান কত আসতেছে দেখো, ইউ এর মান হচ্ছে আমাদের আমরা জানি ইউ এর মান হচ্ছে তোমার 2, ভি এর মান জানি 4, ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের, এটা তো অবশ্যই 90 ডিগ্রি, যদি এই অ্যাঙ্গেলটা বাইর করতে চাই, এটার সাপেক্ষে ইউ হচ্ছে লম্ব, অর্থাৎ সাইন, এটাকে আমরা যদি আলফা ধরি, তাহলে লম্ব হচ্ছে 2, অতিভুজ হচ্ছে আমাদের 4, মানে হাফ, তার আলফা কিন্তু 30 হইলো না? তাহলে এখানকার অ্যাঙ্গেলটা কি হয়েছে আমাদের? 30 ডিগ্রি না? হ্যাঁ। তাহলে এটা যদি 90 ডিগ্রি এটার সাথে যোগ করি, তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা পাই না আমরা? 90 + 30, 90 আর 30, 120। 20। বুঝা গেছে? হুম। অর্থাৎ এই পারের সাথে সে কি করছে, পারের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তার কি করতে হবে? যেতে হবে।
এ বরাবর যেতে হবে, তাইলে সে সোজাসুজি ভাবে কি করতে পারবে, পৌঁছাতে পারবে। ঠিক আছে, এই যে 120। এখানে অনেক হাবিজাবি করছে, তুমি কনসেপ্টটা বুঝছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ। লিওন কি লিওন বলে রাফি কি বুঝছো কনসেপ্টটা? বা রাফি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আচ্ছা, এখন এটা দেখি আমরা। চিত্রে প্রবাহমান নদীর 1.5 কিলোমিটার স্রোতের বেগ এত, এবং রহমত এবি বরাবর নৌকা চালনা করে এসি বরাবর পৌঁছায়, নৌকার বেগ হচ্ছে 3 কিলোমিটার। তাহলে এই যে এই প্রস্থটা, নদীর প্রস্থটা হচ্ছে 1.5 কিলোমিটার। এই রহমত কি হ্যাঁ করছে, এই বরাবর নৌকা চালাই দিছে আর কি। ঠিক আছে, এদিকে স্রোত আসতেছে, তাহলে সেই তো এদিক বরাবর যাইতে পারবো না, তারা কি ঠেলে ঠেলে এদিক বরাবর নিয়ে নিবো আর কি। বুঝছো? হ্যাঁ এখন কোশ্চেন নাম্বার 1, এখানে দিছে স্রোতের বেগ। স্রোতের বেগ আমরা মনে করো কি ধরি, যে কোনো একটা ধরলেই চলবে, আমরা ইউ ধরি। আর নৌকার বেগ আমরা ভি ধরি। ঠিক আছে। আচ্ছা, এসি বরাবর হচ্ছে তোমার কি নৌকার অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব চাইছে আমাদের, মানে এসির মান চাইছে। এটা তো দেওয়াই আছে আমাদের। এটা হচ্ছে তোমার, যদি আমরা ত্রিভুজ চিন্তা করি, ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে, 60 হবে না? হ্যাঁ তাহলে আমরা কি লিখতে পারি দেখো, cos 60 ইকুয়াল টু, কি দেওয়া আছে, ভূমি হচ্ছে 1.5 দেওয়া আছে, আর অতিভুজ হচ্ছে আমাদের এসি, তাই তো? তাহলে হুম, এসি ইকুয়াল টু কি আসতেছে, 1.5 cos 60 মান হচ্ছে আমাদের হাফ। তাহলে এই 1.5 × 2 মানে 3 কিলোমিটার, এই 3 কিলোমিটার। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন আর একটা বলছে যে এডি বরাবর নৌকা চালিয়ে রহমত বি বিন্দুতে পৌঁছতে পারবে কি। আচ্ছা, বি বিন্দুতে পৌঁছা, এডি এডি হচ্ছে তোমার কোন বরাবর, এই যে বরাবর এডি। এডি বরাবর যদি আমি নৌকা চালাই, তাহলে কি আমি বি বিন্দুতে মানে লম্বালম্বি যায় পৌঁছাতে পারবো কিনা আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো, এখানে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে অলরেডি, তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি না? হ্যালো। হ্যাঁ আমরা যদি এটা প্রমাণ করতে পারি, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, মানে ক্যালকুলেশন করে, তাহলে তো অবশ্যই বিপরীত হচ্ছে পৌঁছাতে পারবো, তাই না? হ্যাঁ, এই বিপরীত দিকে আর কি। আচ্ছা, তাহলে দেখো এইটা, এটা কত, এখানে হচ্ছে এখানে যে বেগ, এই বেগটা কি স্রোতের বেগ না? হ্যাঁ স্রোতের বেগটা আমি এই পাশে নিয়ে নিলাম, এটা হচ্ছে তোমার 4 কিলোমিটার। ঠিক আছে। আর এই বেগটা কি, এটা রহমতের বেগ না, বা নৌকার বেগটা না? হ্যাঁ হ্যাঁ, নৌকার বেগ তো 3 কিলোমিটার। 3 কিলোমিটার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, তাহলে এটার আমরা কি জানি, লম্ব জানি, আর হচ্ছে তোমার অতিভুজ জানি। 1 মিনিট দাঁড়াও, স্রোতের বেগ 4 কিলোমিটার, নৌকার বেগ 3 কিলোমিটার, শিওর? এখানে তো মানে অতিভুজ শুরু হয়ে গেছে, এবং ই বড় হয়ে গেছে, আহ অতিভুজ শুরু হয়ে গেছে, লম্ব বড় হয়ে গেছে, তাই না? না ভাই, ভূমি আর কি, ওই যে ওইটা বড় হয়ে গেছে। এটা দেখো 4, এই যে এটা এটা যদি আমি কল্পনা করি, সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এটা হচ্ছে অতিভুজ না এডি? হ্যাঁ এডি দেখো, এডি 3, আর বিডি হচ্ছে তোমার কি 4, তাহলে বিডিটা কি শুরু হয়ে গেছে না, সরি বিডিটা বড় হয়ে গেছে না এডি বড় থেকে? হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, অতি বোঝার তুলনায় বড় হয়ে গেছে। এটা কি সম্ভব? এডি মনে হয় 5 হবো আর কি, আর ওইটা মনে হয় 3 হবো, এরকম কিছু।
তাই তো। 5 আর এই যে এখানে এটা মানে পারবে না, 5 হইতে পারে। এই যে পারবে না লেখছে আর কি, বুঝছো? ও ঠিক আছে, অবশ্যই সে পারবে না। তাহলে আমরা সাইন আলফা ইকুয়াল কি লিখবো? সাইন আলফা ইকুয়াল টু 4/3। এই তাহলে 4/3 হচ্ছে, তাহলে কি হবে না, সাইন আলফা আনডিফাইন্ড, মানে সে পারবেই না। ও ভাই, তাই এটা প্রশ্ন ভুল না, প্রশ্ন ঠিকই আছে আর কি। মনে হয়, কিন্তু ওরা আবার আলফার মান বাড়ি করছে 46.94 ডিগ্রি। এটা কি সম্ভব? এ বরাবর না এদিক, ভাই। এ বরাবর কিন্তু অলরেডি 90 ডিগ্রি আছে, ঠিক আছে। আবার এ বরাবর হচ্ছে তার কি করতে হবে, আরো সামথিং অ্যাঙ্গেল থাকবে, তার 90 প্লাস সামথিং অ্যাঙ্গেল। এটা আনসার আসার কথা, কিন্তু বইয়ে এটা আনসার আসা নাই। বইয়ে আসছে 46.94 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কম। তাহলে এটা পারবে না, বুঝছো? হ্যাঁ ভাই। আচ্ছা, তো আরেকটা ম্যাথ করি আমরা। স্রোত না থাকলে একজন সাঁতারু এত কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, এবং তাহলে এটা হচ্ছে তোমার কিসের বেগ, সাঁতারুর বেগ। মনে করো আমরা এটা ভি ধরলাম। আবার এত কিলোমিটার বেগে 240 মিটার প্রশস্ত একটি নদীতে, প্রশস্ত একটি নদী বরাবর প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার স্রোতের বেগ, ঠিক আছে। অর্থাৎ আমরা টাকি, স্রোতের বেগ হচ্ছে তোমার, এই দেখো এখানে স্রোতের বেগ কিন্তু কম, লোকের বেগ বেশি। তার লোকের বেগ অবশ্যই বেশি হতে হবে সব সময়, নাহলে কিন্তু সে নদীতে সার্ভে করতে পারবে না, ঠিক আছে। আর আর যদি মনে করো হ্যাঁ কম হয়ে যায়, কম হয়ে গেলে কি স্রোত তারা বাসায় নিয়ে যাবো আর কি। এই জন্য সবসময় লোকের বেগ হতে হবে, লোকের বেগ বেশি হতে হবে। তাহলে দেখো, এদিকে হচ্ছে আমাদের কি কাজ করতেছে, ইউ কাজ করতেছে 1800 মিটার পার আওয়ার। আর সাঁতারু হচ্ছে কাজ করতেছে আর কি। আচ্ছা, নদীর এপার থেকে ওপারে ঠিক বিপরীত দিকে যেতে সাঁতার কোন দিকে যাত্রা করতে হবে? আচ্ছা, এই ম্যাথটা করলাম না একটু আগে আমরা, পারবো না এটা। কি তো ভাই, ওই যে এই পাশে আর কি। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা সরাসরি অ্যাঙ্গেলটা নিয়ে নিই, মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমাদের কি করতে হবে, মানে এই এই বরাবর যদি যাই আমরা, ঠিক আছে, তাহলে এই বরাবর আমরা যাত্রা যাত্রা করা লাগবে, সাঁতারু এই বরাবর যাত্রা করা লাগবে, মানে 3600 মিটার পার আওয়ার এই বরাবর যেতে হবে আর কি। আর এই বরাবর স্রোতের বেগ কাজ করতেছে, ঠিক আছে। এখানকার তাহলে অ্যাঙ্গেল কত হবে, 120 ডিগ্রি। বা এখানে আমরা 1800 কিলোমিটার পার আওয়ার দেখবো, ঠিক আছে। তো কি বলছে যে নদীর অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে? আচ্ছা, তো অপর পারে পৌঁছাইতে, অপর পার কি পৌঁছেছে এই তোমার মাঝখানের ই দিয়া না, এই বরাবর দিয়া গেছে না। সে যাত্রা যদি শুরু করছে এই বরাবর এই দিক দিয়ে, কিন্তু স্রোতের সে হ্যাঁ কিন্তু ভাই। নদী নদী পার হয়েছে কিন্তু এই বরাবর, তাই না? তাহলে এখানকার এখানকার টাইমটা আমাদের চাইছে, বুঝছো? নদীর অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে আর কি, অর্থাৎ এই বরাবর যেতে তার কত সময় লাগবে। তো এখানকার আমাদের ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স কত দেওয়া আছে, দেখো 240 মিটার। ডি দেওয়া আছে আমাদের কত, বা এস দেওয়া আছে আমাদের কত, 240 মিটার, ঠিক আছে। এই বরাবর আমার কি বের হুম। করতে হবে, কিন্তু এই বরাবর কিন্তু আমরা কি ভেলোসিটি জানি না, মানে এস ইকুয়াল যদি ভিটি সূত্র অ্যাপ্লাই করি, এখানে কিন্তু আমাদের ভেলোসিটি আমরা জানি না, বুঝছো? আচ্ছা, আমরা হ্যাঁ, এখানে এখানে ব্যাগটাকে ডাব্লিউ কল্পনা করি, যেহেতু ভি একবার ধরে ফেলছি, আমরা ইউ ধরে ফেলছি, তাই এখানে ডাব্লিউ কল্পনা করি। তা ডাব্লিউটা আমরা কিভাবে বের করবো বলতো? এটা কি ভাই ওই যে ওইটার 1800 আর ওই দুইটা ধইরা করবো নাকি? হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করবো, হ্যাঁ। 200 স্কোয়ার মাইনাস 1800 স্কোয়ার, ঠিক আছে। এটা সলভ করলে কত আসে, 3600 স্কোয়ার মাইনাস 1800 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইন্টু 1800 স্কোয়ার মাইনাস 1800 স্কোয়ার।
তাহলে আমরা 1800 স্কোয়ার কমন নিতে পারি। 2 স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1800 বাইরে নিয়ে এসে করতে পারি 4 - 1 মানে 3। 1800 × 3 আসতেছে আমাদের, ঠিক আছে। এটা ইকুয়াল টু ডাব্লিউ আসতেছে। তাহলে টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এস বাই ডাব্লিউ। এস এর মান হচ্ছে তোমার 240 মিটার, ঠিক আছে। আর আর এটার মান হচ্ছে 1800 × 3। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেটর নাই? 0.0769। 0.0769। যেহেতু আমাদের পার আওয়ার, তাহলে এটা হবে আওয়ার। এটা যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই, তাহলে 3600 সেকেন্ড গুণ করে দাও, কত আসে? 207.128। 200.128 সেকেন্ড, ঠিক আছে। এই যে 277.128 হ্যাঁ। এটাই আসতেছে আমাদের। ম্যাথ গুলো কি বুঝতেছো? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে। আরো করাবো নাকি ক্লাস অফ রাখবো? থাক ভাই, আর দরকার নাই, অনেক হয়েছে। মনে হয়ে গেছে? জি আচ্ছা, ভাইয়া। 1 মিনিট দাঁড়াও, এইগুলা দিয়ে হচ্ছে ম্যাথের কিছু করা যায়। ম্যাথের একটু দেখাই দিই তোমাদের। আরো লাগবে? ও, রাফি আরো বলতেছে। আচ্ছা দাঁড়াও, তোমার ম্যাথটা একটু ধরাই দিতেছি। মানে ম্যাথ বলতে হচ্ছে ভেক্টর রিলেটেড ম্যাথ, ঠিক আছে। অর্থাৎ এটা করলে ভেক্টরে তোমার হয়ে যাচ্ছে, আর ম্যাথের একটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে। একটু ওয়াইট। ওহো, ডাউনলোড করে এই তো।